জেনারেল অ্যাঙ্গেল থেকে আসছে কিনা। জেনারেল অ্যাঙ্গেল এটা হচ্ছে গেস্ট ভার্সেস গেস্ট, শুধু রেমিডিজের অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে গিয়ে তোমার প্রোপ্রাইটারি স্টপলের সাথে ইমপ্লাইড ট্রাস্ট, মানে ইমপ্লাইড কোনারশিপ, ইমপ্লাইড কোনারশিপের অ্যাঙ্গেল। এই যে কনস্ট্রাকটিভ ট্রাস্টের পার্থক্য, এটা একটা মানে খেয়াল রাখার ইস্যু আর কি, যে প্রোপ্রাইটারি স্টপল থেকে 3টা কোয়েশ্চেন। আর যেটা ইমপ্লাইড কোনারশিপ, এটা থেকে পরীক্ষার সময় দিতে পারে হচ্ছে ডিফারেন্স বিটুইন রেজাল্টিং ট্রাস্ট এন্ড কনস্ট্রাকটিভ ট্রাস্ট। তাহলে আমার যদি অ্যান্সারের মধ্যে রেজাল্টিং ভার্সেস কনস্ট্রাকটিভ ভার্সেস প্রোপ্রাইটারি স্টপল এই 3টা জিনিস যদি কভার করা থাকে, তাহলে আমার এএসএটা তো হবেই, আবার এএসএটাও আমার হয়ে যাবে প্রোপ্রাইটারি স্টপল এন্ড কনস্ট্রাকটিভ ট্রাস্ট। তাহলে ওখানে আমি শুধু রেজাল্টিং এর ইস্যুটা লিখবো না। ক্লিয়ার না জিনিসটা সবার কাছে? আর কনস্ট্রাকটিভ ট্রাস্ট থেকে কি মানে এটা কিভাবে একুয়ার করা হয় এবং কোয়ান্টিফাই করা হয়, এটার একটা অ্যাঙ্গেল আছে। সেটা হচ্ছে যে শুধু কনস্ট্রাকটিভ ট্রাস্ট নিয়ে কোয়েশ্চেন, অনলি কনস্ট্রাকটিভ ট্রাস্ট। এটা অনলি কনস্ট্রাকটিভ ট্রাস্টের উপরও প্রশ্ন ছিল যে as implied trust are important in resolving disputes about ownership of land, particularly family home, it is unsatisfactory that there is considerable uncertainty both about their creation and also the quantification of beneficial interest so created. অবশ্য সবগুলাই ডিসকাস করতে হবে। Critically analyze the approach of the courts to claim to acquire share in the beneficial ownership of land by means of resulting and constructive trust. The resulting and constructive trust. এটাও রেজাল্টিং এন্ড কনস্ট্রাকটিভ ট্রাস্ট, বাট এটার অ্যান্সার, এটার কোশ্চেনটা দেওয়া হয়নি, এটাও আসছে পরীক্ষার সময়, এই জন্য আমি দিয়েছি। এটা সম্ভবত 2022-এর মে অথবা অক্টোবরে আসছে, শুধু কনস্ট্রাকটিভ ট্রাস্টের ইয়েগুলা নিয়ে, কিভাবে কনস্ট্রাকটিভ ট্রাস্টের মাধ্যমে রাইট একুয়ার করে এবং কোয়ান্টিফাই করে। এটাও কিন্তু তোমার একটা পসিবল যে তুমি একটা এসেতে সবকিছু নিয়ে আসবা, একটু বুদ্ধি করে নিয়ে আসা যাবে। কিভাবে করবা তুমি দেখো, তোমার এই এসেটা ধরো, এটা আমরা 1 ধরলাম, এটা আমরা 2 ধরলাম, এটা আমরা 3 ধরলাম। এন্ড 1 2 3 আমি আলাদা কোশ্চেন করব না। আমি যেটা করব সেটা হচ্ছে এই কোশ্চেন 2টাকে আমি বড় করে লিখব। রেজাল্টিং ট্রাস্ট আমার থাকবে, কনস্ট্রাকটিভ ট্রাস্টটা আমি বেশি ওয়ার্ড করে লিখব, ব্রড করে লিখব। যদি এক্সামিনার রেজাল্টিং আর কনস্ট্রাকটিভের পার্থক্য চায়, তাহলে আমি কনস্ট্রাকটিভ ট্রাস্ট ছোট করে ফেলব। আর যদি কনস্ট্রাকটিভ ট্রাস্ট শুধু চায়, তাহলে আমি এই অ্যান্সারটা বসাই দিব। আর যদি এক্সামিনার কনস্ট্রাকটিভ আর প্রোপ্রাইটারি স্টপলের ডিফারেন্স চায়, তার মানে হচ্ছে আমার যদি এই অ্যাঙ্গেলটা চায়, তাহলে আমি আর এখানের মধ্যে রেজাল্টিংটা দিব না। তাহলে কোয়েশ্চেন এটা যদি আমরা 1 ধরি, আর এটাকে যদি আমরা 2 ধরি, আর এটাকে যদি আমরা 3 ধরি, তাহলে 2টাকে তুমি যদি একটু ব্রড করে করো, হ্যাঁ, তাহলেই তোমার হয়ে যাবে। মানে এটাকে তুমি 2000 ওয়ার্ডের একটা এসে করলা, এর মধ্যে তুমি 1000 ওয়ার্ড রাখলা হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট নিয়ে, আর 500 ওয়ার্ড রেজাল্টিং, 500 ওয়ার্ড প্রোপ্রাইটারি স্টপল। 500 থেকে 600 ওয়ার্ড। তাহলে এক্সামিনার যে দিক থেকে দেখ না কেন, কনস্ট্রাকটিভ ট্রাস্টের সোল দিলেও তুমি পারবা, রেজাল্টিং এর কনস্ট্রাকটিভের ডিফারেন্স দিলেও পারবা, কনস্ট্রাকটিভ এন্ড স্টপলের ডিফারেন্স দিলেও তুমি পারবা। এটা একটা তোমার একবারে তোমার 2-3টা এসে করার একটা মেকানিজম। সবাই কি জিনিসটা বুঝতে পারছো? রিজমা, ফায়াজ, মেহজাবিন, আবরার, জোশেন, আনিস, ইরফান, সামিও, ফয়সাল, এমএইচ, শেহনাজ, ইমরান, সাদাব, জহিরুল, সালমান, শারমিন। এইভাবে তুমি কমাই ফেলতে পারো আর কি পরিশ্রমটা, যদি এটা
আর এখানে তো কিছু করার নাই, কারণ এটা ফুললি আলাদা অ্যাঙ্গেল, এটা তুমি কোনোভাবে মিক্স আপ করতে পারবা না। এটাতে শুধুই রেমেডি নিয়ে আলোচনা করতে হবে। আর এটা শুধু প্রোপ্রাইটারি স্টপল নিয়ে, এটাও একটা আলাদা। এখানে প্রোপ্রাইটারি স্টপলের অল দ্য এলিমেন্টস নিয়ে ডিসকাস করতে হবে। সো এটা এগুলারে মিক্স আপ করার কোনো উপায় নেই। এগুলো সোল কোয়েশ্চেন, এগুলো আলাদা আলাদা কোয়েশ্চেন, সেপারেট কোয়েশ্চেন্স। কিন্তু এইটা তুমি ইচ্ছা করলে ইয়ে করতে পারবে। অ্যাডভার্স পজিশন থেকে তো একটাই অ্যাঙ্গেল আসছে, ইম্প্যাক্ট অফ এলরে 2002। সো এখানে আমাদের আর কোনো ঝামেলা নাই। আর এটা একটা সুন্দর স্ট্রাকচার, আমাদের অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি, এখানে সবকিছুই লেখা আছে। তারপর আমাদের ইজমেন্ট অবশ্য আমরা এখনো করি নাই, ইজমেন্টের দুইটা অ্যাঙ্গেল থাকে। এক্সপ্রেস কোঅনারশিপের এগুলো দেখো তো সবগুলো আছে কিনা। ডিসপিউটস রিগার্ডিং সেল, এটা তুমি স্লাইডেই পাবা, সেকশন 14, সেকশন 15, সেকশন 335A। আর সেভারেন্স সেকশন 36, আর হচ্ছে উইলিয়ামস এনহ্যান্সমেন্ট। আর জয়েন্ট টেনেন্সি আর টেনেন্সি ইন কমন। না, সেভারেন্স আমি লেফট, এটা আমি আর দিবই বা কি এসে, এটা তো সবই স্লাইডের মধ্যে আছেই। এটা তো তোমার এখন শুধু স্লাইড থেকে প্যারাফ্রেজিং করতে হবে। সেভারেন্সের ক্ষেত্রে তুমি দিবা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে গিয়ে জয়েন্ট টেনেন্সি এন্ড টেনেন্সি ইন কমন, তারপরে হচ্ছে জয়েন্ট টেনেন্সি শুধু সেভার করতে হয়, টেনেন্সি ইন কমন তো সেভারেন্সের কিছু নাই। তারপরে হচ্ছে সেভারেন্সের কনসিকোয়েন্স কি, সেভারেন্সের কনসিকোয়েন্স কি, অনলি ইকুইটেবল টাইটেল। তারপরে সেভারেন্সের কনসিকোয়েন্স, সেভারেন্স করলে যেটা হবে যে জয়েন্ট টেনেন্সিস ইয়ে হয়ে যাবে। তারপরে মেথডস, মেথডস গুলো ডিসকাস করবা, লাস্টে হচ্ছে কনক্লুশন, শেষ। এই তো, এটা তো স্ট্রাকচার, এর বাইরে তো তোমার কিছু লেখার নেই। ইন্ট্রোডাকশন, জয়েন্ট টেনেন্সি টেনেন্সি ইন কমন ডিফাইন করা, শুধু জয়েন্ট টেনেন্সি সেভার করা যায়, টেনেন্সি ইন কমন তো আগেই সেভার হয়ে বসেই আছে। সেভারেন্স হয় শুধু লিগ্যাল টাইটেলের, ইকুইটেবল টাইটেলে কোনো চেঞ্জ হবে না। সেভারেন্স করলে জয়েন্ট টেনেন্সি টেনেন্সি ইন কমন হয়ে যায়। মেথড হচ্ছে দুইটা, স্ট্যাচুটরি মেথড এবং হচ্ছে কমন ল মেথড। কমন লর মধ্যে আবার 4টা মেথড আছে, আর লাস্টে কনক্লুশন। আর এখানে এগুলো সবসময় জেনারেলি আসে 12.5 মার্কসের কোয়েশ্চেন। ঠিক আছে, আজকে আমি প্রথমে এসে গুলো মানে বলে দিচ্ছি এই কারণে যে অনেকেই প্রবলেম কোয়েশ্চেনের ভয়ে আতঙ্কিত অবস্থায় আছে। হ্যাঁ, টর্টেরই প্রবলেম কোয়েশ্চেনের ভয়ে আতঙ্কিত অবস্থায় আছে। প্রপার্টি দেখলে তো একদম পেট খারাপই হয়ে যাবে, ওর স্যালাইন নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরীক্ষার হলে। আর এটাও তোমার জয়েন্ট টেনেন্সি এবং টেনেন্সি কমনের ক্ষেত্রে তোমার এটাও আমরা বলতে পারি যে এখানে এই কোশ্চেনটাতে অ্যান্সার দেওয়া আছে, এটা একটু মানে ইয়ের কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে কোনটা বেটার, ল কি শুধু জয়েন্ট টেনেন্সি রাখবে অর টেনেন্সি ইন কমন? হ্যাঁ, হুইচ ওয়ান টু বি অ্যাবলিশড? এটা কি অ্যান্সারটা দিয়েছিলাম নাকি দেয়নি? হ্যাঁ, এটাই ওনারশিপ থেকে যদি কঠিন প্রশ্ন হয় এসে, এটাই এসে কঠিন। এটা ছাড়া অন্য কোনো কঠিন এসে নাই ওনারশিপ থেকে, কিন্তু এটা একটা কঠিন ব্যাপার, এই জন্য এসেটা দিয়ে দিচ্ছি। ওটাতে একাডেমিক ওপিনিয়নও আছে যে কেউ কেউ বলে যে না, একদম জয়েন্ট টেনেন্সির কনসেপ্টটাই তুলে দেওয়া উচিত, ডক্ট্রিন অফ সেভারেন্স, হ্যাঁ মানে দিয়ে জয়েন্ট টেনেন্সিকে টেনেন্সি ইন কমনে কনভার্ট করা, এই প্রসেসই থাকা প্রয়োজন নাই। এটা একমাত্র কঠিন এসে। প্রিহোল থেকে আজকে আমাদের অবশ্যই করতে হবে দুইটা এসে। এটা হলো আমাদের অ্যাঙ্গেল 1, কিভাবে বার্ডেন বেনিফিট ট্রান্সফার হয় এটাকে ডিসকাস করা।
আর কোশ্চেন নাম্বার 2 যেটা সেটা হলো রিফর্ম। এই কোশ্চেনটা যদি 25 নাম্বারের আসে তাহলে তুমি একটু ডিটেল ডিসকাশন করতে হবে, যদি 12.5 নাম্বারের আসে তাহলে এটা আমাদেরকে একটু শর্ট করতে হবে। হ্যাঁ, 12.5 নাম্বারে আসলে একটু শর্ট করতে হবে, এটা দুইভাবেই আসতে পারে। আর রিফর্ম আসলে শুধু 25 নাম্বারের এই কোশ্চেন আসবে, এখানে আর অন্য কিছু জানতে চাবে না এক্সামিনার। তারপরে যেটা রেজিস্টার্ড ল্যান্ড, এটার আমরা চ্যাপ্টার করি নাই, বাট এসেটা দিয়ে দিয়েছিলাম, এসে গিভেন, এটা হার্ড কপি দেওয়া আছে। এটা অনেক সময় একটা এসে জানতে চায় যে রেজিস্টার্ড ল্যান্ডের ক্ষেত্রে কি কি রিফর্ম নিয়ে আসছে এই LRA 2002, যে কিভাবে একটা পার্সন যখন তার জমিটা রেজিস্ট্রেশন করবে, সেই যদি ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে তার জমিটা রেজিস্ট্রেশন করে তাহলে তাকে কি কি সুবিধা ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস তাকে দেয়, ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট তাকে দেয়, যে তার যে রাইটটা থাকে সেটা সেম রিফ্লেক্টেড হয় হচ্ছে এট দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস। তারপরে হচ্ছে অন্য কারো যদি কোনো অধিকার থেকে থাকে এটা তাকে বাধাগ্রস্ত করবে না। এটা সরাসরি কোশ্চেন থাকে সাদাব, যেটা বলাই থাকে যে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ LRA 2002, এটা লেখা থাকে। হাউ LRA 2002 প্রোটেক্টস দ্য রাইট অফ রেজিস্টার্ড টাইটেল ওনার। তারপরে LRA 2002 মেনটেইনস বা গ্যারেন্টিজ 3 প্রিন্সিপালস, ঠিক আছে, যে তার রাইটটা, এক্সাক্ট রাইটটা ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে রিফ্লেক্ট হবে। ইন্স্যুরেন্স, যে তার যদি কোনো ক্ষতি হয় ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার তাকে ক্ষতিপূরণ দেবে, রেজিস্ট্রেশন প্রসেসে কোনো ঝামেলা থাকে। এবং অন্য কোনো পার্সনের অধিকার দিয়ে সে বাউন্ড হবে না আনলেস ওই পার্সনটা তার রাইটটা ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে রেজিস্টার করে অথবা নোটিফাই করে। মানে যা যা থাকবে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসের রেকর্ডেড, এটা ছাড়া কোনো থার্ড পার্টি রাইট দিয়ে আমাদের এই ক্লেমেন্ট বাউন্ড হবে না। কার্টিং প্রিন্সিপাল, ইন্স্যুরেন্স প্রিন্সিপাল, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে তোমার রিফ্লেকশন অফ রাইট প্রিন্সিপাল, যেটা এইটা, এই 3টা অধিকার তাকে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস দিচ্ছে। ওই একদম ইজি একটা কোয়েশ্চেন, ওখানে LRA 2002 এর আগের সিচুয়েশনটা বলতে হবে, ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে সিচুয়েশন বিফোর 2002, তখন ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট যেটা ছিল 1925, ওখানে কি কি সমস্যা ছিল, তারপরে হচ্ছে গিয়ে রিফর্মস brought by LRA 2002, LRA 2002 কি কি চেঞ্জেস গুলা নিয়ে আসছে। তারপরে এখানে তুমি মেজর রিফর্মস গুলো আলোচনা করতে হবে। মেজর রিফর্মস এর মধ্যে অবশ্যই তোমাকে অ্যাডভার্স পজিশনটা আলোচনা করতে হবে। হ্যাঁ, আবার যদি এক্সামিনার দুইটা এসেই দেয়, অ্যাডভার্স পজিশনও এসে দিচ্ছে আবার রেজিস্টার্ড ল্যান্ডেরও এসে দিচ্ছে, তখন আবার রেজিস্টার্ড ল্যান্ডের এসের মধ্যে বলে দিবে তুমি অ্যাডভার্স পজিশন আলোচনা করো না। মানে এক্সামিনার জানে যে মেজর রিফর্মের মধ্যে ওয়ান অফ দ্য রিফর্ম হচ্ছে অ্যাডভার্স পজিশন। এটা অ্যাডভার্স পজিশনের মানে মেজর রিফর্মস এর মধ্যে অ্যাডভার্স পজিশন এখানে ডিসকাস করতে হয়। তারপর হচ্ছে 3 প্রিন্সিপালস যেটা ফলো করে, কার্টিং প্রিন্সিপাল, ইন্স্যুরেন্স প্রিন্সিপাল, রিফ্লেকশন অফ রাইটস প্রিন্সিপাল, এগুলো ডিসকাস করতে হবে। তারপরে যদি ক্রিটিসিজমস থাকে, ক্রিটিসিজমস, এন্ড লাস্টলি হচ্ছে কনক্লুশন। এ হচ্ছে একটা এসে। এটা হচ্ছে রেজিস্টার্ড ল্যান্ডের উপরে, এটা অনেক সময় কোশ্চেনে থাকে, এটা একটা কমন একটা কোশ্চেন, রেজিস্টার্ড ল্যান্ড থেকে এই এসেটা দেয়। আর লিজ লাইসেন্স থেকে যে এসেটা, এখানে আমাদের লিজ লাইসেন্স ডিস্টিংশন এটা আমাদের দেওয়া হয়েছে। আর এলিমেন্টস অফ লিজ, পার্টিকুলারলি এক্সক্লুসিভ পজিশন এন্ড ডিউরেশন, এটা এসেও দেয় অনেক সময়। অনেক সময় খেয়াল রাখবা যে এখানে শুধু এক্সক্লুসিভ পজিশন নিয়েও আসতে পারে, 25 মার্কসের কোয়েশ্চেন। আবার শুধু তোমার শুধু ডিউরেশন নিয়ে কখনোই আসে না, শুধু এক্সক্লুসিভ পজিশন নিয়ে 25 নম্বরে আসতে পারে, আর নাহলে দুইটা নিয়ে 25 নম্বরে আসতে পারে। শুধু যদি এক্সক্লুসিভ পজিশন নিয়ে আসে তাহলে তুমি অ্যান্সার ছোট করার দরকার নেই, ডিউরেশন যদি লেখাও থাকে তুমি ওই পার্টটা বাদ দেওয়ার দরকার নেই, ওই পার্টটাও তুমি দিয়ে দিবা আর কি। মানে তুমি এখানে
যদি তুমি দেখো যে কোশ্চেনটা জানতে চাইছে যে লিজ এবং লাইসেন্সের মধ্যে ডিফারেন্স গুলা কি কি, এটা তো একটা অ্যাঙ্গেল, এটার সাথে তো এটার কোনো মিল নাই। এটা তো শুধু লিজের উপরে আসছে, লিজের এলিমেন্টস এর উপরে আসছে। এটা হচ্ছে লিজের এলিমেন্টস এর উপরে, যে লিজের ক্ষেত্রে আমাদের 3টা এলিমেন্ট লাগে। এই 3টা এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে গিয়ে যে তোমার ডিউরেশন, আর একটা এলিমেন্ট এক্সক্লুসিভ পজিশন, 3 নাম্বার এলিমেন্ট হচ্ছে রেন্ট। রেন্টের উপরে কখনো প্রশ্ন আসে নাই। হয় এক্সামিনার এক্সক্লুসিভ পজিশন আর ডিউরেশন দুইটাকে একসাথে করে দিবে, অথবা শুধু এক্সক্লুসিভ পজিশনের উপরেও দিতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাকে ওই ডিউরেশনের পার্টটা যে এক্সক্লুড করতে হবে এটা নেসেসারি না। আর এটার জন্য তুমি যেটা ইউজ করবে সেটা হচ্ছে স্লাইডেই সাফিসিয়েন্ট ইনফরমেশন আছে এটার জন্য। স্যার হ্যাঁ স্যার, 2টা কোয়েশ্চেন ছিল এরকম, মানে যেখানে অ্যাঙ্গেলটা বোঝা যায় না, আমি তো এটা টাইপ করে দিব। না, অ্যাঙ্গেল না বোঝা যাওয়ার কিছু নাই। এখন তুমি দিতে পারো, এখানে গ্রুপে দাও, মানে সমস্যা নাই। তাহলে তুমি এখনই গ্রুপে দাও এটা। এখন কি এই যে এখানে দিবা, মানে জি স্যার, দিচ্ছি। হ্যাঁ তাহলে দাও তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে এখন যে কোশ্চেনটা দিল, the need for maximum duration of the term to be certain from the outset is absolutely essential, but itself it is sufficient for a valid lease to exist. ও তাহলে তো এটা ওই আমি যেটা করতেছিলাম যে হ্যাঁ, এটা তাহলে এই যে শুধু ডিউরেশন থেকেও এখন 25 নম্বরের কোশ্চেন দিচ্ছি। তাহলে এখানে আমাদের এই শুধু ডিউরেশন অ্যাঙ্গেল, হ্যাঁ পুষ্পিতা ঠিক বলছো, শুধু ডিউরেশন অ্যাঙ্গেল। তার মানে এখানে তোমার এখন ভাগ ভাগ করে ফেলতেছে এক্সামিনার, এক্সক্লুসিভ পজিশন থেকেও দেয়, আবার শুধু ডিউরেশন থেকেও দেয়, আবার দুইটাকে মিক্স করেও দেয় এসেতে। এখন তোমার এসেটা এমন ভাবে তুমি লিখবা যে এখন ডিউরেশন রিলেটেড যদি থাকে, তুমি যে এসেটা প্রিপেয়ার করে নিয়ে গেছো ফর অ্যাঙ্গেল 2, তুমি অ্যাঙ্গেল 2টাই পুরোটা লিখে দিবা, যে ডিউরেশনের পয়েন্টটা ডিসকাস করার পর তারপরে এক্সক্লুসিভ পজিশন নিয়েও তোমার ডিসকাশন থাকবে। শুধু ডিউরেশন নিয়ে টোটাল 25 লেখাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? তা ডিউরেশন নিয়ে যখন আসবে, তাহলে এটার শুধু ডিউরেশন নিয়ে যদি জানতে চাই, তাহলে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে লিজ তুমি ডিফাইন করলা, হ্যাঁ লিজের ডেফিনেশন প্লাস কেস, 3 এলিমেন্টস, তারপরে হচ্ছে 3 এলিমেন্টস, তারপরে হচ্ছে ডিউরেশন। ডিউরেশনের 2টা ইস্যু, সেটা হচ্ছে স্টার্টিং টাইম, ডিউরেশনটা কখন শুরু হবে, এখন কখন এন্ড হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কোর্টস অ্যাপ্রোচ। কোর্টস যেটা করে জেনারেলি এখন শুধু একটা জিনিসকে ফোকাস করে, সেটা হচ্ছে গিয়ে এন্ড টাইমটা কখন হবে। হ্যাঁ, এটা ডিউরেশনটা শুধু, এন্ড টাইমটা শুধু জানতে চায়। ঠিক আছে, একটু ব্রেইনটা কাজে লাগাইতে হবে। ব্রেইন কাজে না লাগায় তুমি বারবার কোশ্চেন দিলে তো লাভ হবে না। পুষ্পিতা তো বলে দিল যে এটা কোন অ্যাঙ্গেল থেকে আসছে, এটা তো একটু ব্রেইনটা কাজে লাগাইলেই হয়, যেটা ডিউরেশন অ্যাঙ্গেল। এটা তো তোমার সেকেন্ড ইয়ারে উঠে স্পুন ফিডিং এর স্বভাব হয়ে গেলে তখন তোমার থার্ড ইয়ারে আরো সমস্যা হবে, বারে গেলে আরো সমস্যা হবে। বুঝতে পারছো জিনিসটা? একটু প্রথমে ইউটিলাইজ দ্য ব্রেইন ম্যাক্সিমাম ইয়েতে, তারপরে গিয়ে তুমি করতে পারবে। এটা তো ইজি জিনিস ছিল, যেটা ডিউরেশনের কোয়েশ্চেন। কোর্স অ্যাপ্রোচটা যেটা, তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে এই লেইস এন্ড চ্যান্টলার যে কেসটা আছে, লেইস এন্ড চ্যান্টলার যে কেস, তারপরে স্ট্রিক্ট অ্যাপ্রোচ যেটা কোর্ট ফলো করেছে হচ্ছে প্রুডেন্সিয়াল এসিউরেন্স কেসে,
তারপরে হচ্ছে অ্যাশবার্ন কেসে যেটা ফলো করছে। তারপর হচ্ছে লিবারেল অ্যাপ্রোচের দিক থেকে দুইটা জিনিস আলোচনা করতে হবে। লিবারেল অ্যাপ্রোচ যেটা স্ট্যাচুট মাধ্যমে লিবারেল অ্যাপ্রোচ, যে তোমার যদি তোমার হয় পারপিচুয়াল রিনিউয়েবল লিজ হয়, তাহলে এটা 2000 বছরে কনভার্ট করবে। আর যদি লিজের টাইমটা বলে দেয় আনটিল ম্যারেজ, আনটিল ডেথ, তাহলে এটা 90 বছরে কনভার্ট করবে। তারপর হচ্ছে কমন ল, বেরিসফোর্ড অ্যান্ড ম্যাক্সফিল্ড। তারপর 8 নাম্বার হচ্ছে লিমিটেশন অফ বেরিসফোর্ড কেসটা যে এখন আর বেশি একটা ফলো করা হয় না, এটা যে নতুন কেসটা আছে, নিউ কেস। এবং 9 নম্বরে হচ্ছে কনক্লুশন। 9 নম্বরে হচ্ছে কনক্লুশন। ক্লিয়ার জিনিসটা? দেখো বুঝতে পারছো কিনা ইস্যুটা। যদি ডিউরেশন রিলেটেড কোয়েশ্চেন হয়, মানে এই প্রত্যেকটা পয়েন্ট, মানে আমাদের এই লিজের যে স্লাইড আছে, এই প্রত্যেকটা পয়েন্ট লিজের স্লাইডে মেনশন করা আছে, খালি তোমাকে প্যারাফ্রেজ করে নিতে হবে। দেখো প্রত্যেকটা পয়েন্ট তুমি ইয়েতে পাবা, এই ডিউরেশনের যেটা আমি দিছি কোনো কিছুই বাদ নাই, প্রত্যেকটা পয়েন্ট তুমি এখানে পেয়ে যাবা ডিউরেশনের মধ্যে। লিজের যে স্লাইডটা দেওয়া ছিল প্রত্যেকটা পয়েন্ট তুমি এখানে পেয়ে যাবে। যে সার্টেনটি অফ টার্ম, হ্যাঁ, এই যে লিজের ক্ষেত্রে ফিক্সড টার্ম, পিরিয়ডিক লিজ, প্রুডেন্সিয়াল এসিউরেন্স, লেইস এন্ড চ্যান্টলার প্রুডেন্সিয়ালে স্ট্রিক্ট অ্যাপ্রোচ নিয়েছিল। তারপরে স্ট্যাচুট কিভাবে করতেছে, সেভিং মানে কি লিবারেল অ্যাপ্রোচ কিভাবে করছে, যে পারপিচুয়াল রিনিউয়েবল লিজ হলে 2000 বছরে কনভার্ট করবে এটা। তারপরে হচ্ছে বেরিসফোর্ড এন্ড ম্যাক্সফিল্ড কমন ল কিভাবে এটার মধ্যে লিবারেল অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলো, বেরিসফোর্ডের কন্ডিশন গুলা কি কি, এবং বেরিসফোর্ড কেসটা ফ্যাক্টটা কি ছিল, কেন এই জাজমেন্টটা দেওয়া হয়েছিল, ব্যারনেস হেইলের জাজমেন্ট, এটার কমেন্ট্রি। তারপরে এটার 3টা শর্ত পূরণ করতে হবে, 3টার যে কোনো একটা শর্ত পূরণ না হলে হবে না। পরবর্তীতে কোর্ট সাউথওয়ার্ড পার্কিং কেসে বলে দিল যে এটার অ্যাপ্লিকেশনটা খুবই লিমিটেড হবে। ক্লিয়ার? এইভাবে তোমার এইখান থেকেই তোমার এসেটা প্রিপেয়ার করা যাবে। তারপরও না পারা গেলে তো এটার একটা অ্যান্সার দিতে হবে, হ্যাঁ, এটার তো একটা অ্যান্সার দিয়ে দিতে হবে, এটা স্যাম্পল অ্যান্সার তখন দিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু নিজেরা করে নিলে তোমার ভালো হতো আর কি, কারণ আদারওয়াইজ শুধু প্যারাফ্রেজিং এখন তো একটু রিস্কি ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ এখন যেভাবে এই টার্নিটিন ধরতেছে বিভিন্ন প্লেজারিজম, এটা একটু ঝামেলাপূর্ণ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ডিউরেশনের এসের অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে দিলাম। আর তোমার এক্সক্লুসিভ পজিশন, হ্যাঁ, শুধু যদি এক্সক্লুসিভ পজিশন নিয়ে এসে আসে, হ্যাঁ, তাহলে তো তোমায় আবার আটকে যেতে পারো। শুধু এক্সক্লুসিভ পজিশন নিয়ে যদি এসে আসে, তাহলে সেম ইন্ট্রোডাকশন, ইন্ট্রো সেম, লিজের ডেফিনেশন সেম, ডেফিনেশন প্লাস কেস সেম, তারপরে 3টা এলিমেন্ট এটাও সেম। তারপরে শুধু ফোকাস করতে হবে অন এক্সক্লুসিভ পজিশন, শুধু ফোকাস করতে হবে অন এক্সক্লুসিভ পজিশন। তারপর এক্সক্লুসিভ পজিশনের ক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে কেসেস অন এক্সক্লুসিভ পজিশন, cases where exclusive possession would not be established. তারপর হচ্ছে ফ্যাক্টরস
ডিটারমাইনিং এক্সক্লুসিভ পজিশন, মানে কোন কোন ফ্যাক্টরের উপরে বলতেছে এইখানে কোন কোন ফ্যাক্টর থাকলে এক্সক্লুসিভ পজিশন প্রুভড হবে, কোন কোন ফ্যাক্টর থাকলে হবে না। যেমন যদি মাল্টিপল অকুপায়ার থাকে তাহলে পজিশন, ইন্টারেস্ট, টাইম, টাইটেল চারটা ম্যাচ করতে হবে, নাহলে এক্সক্লুসিভ পজিশন প্রুফ করা যাবে না। তারপরে হচ্ছে এক্সক্লুসিভ পজিশন, এক্সক্লুসিভ পজিশনের ক্ষেত্রে যদি দেখা যায় যে ওনার কিছু রাইটস রেখে দিছে, রাইট অফ এন্ট্রি রেখে দিছে, চাবি রেখে দিছে, এবং চাবি রেখে দেওয়ার পর সে ঢুকতেছে, হ্যাঁ, তাহলে সে এখানে এক্সক্লুসিভ পজিশন হবে না। এই জিনিসগুলো তোমাকে মেনশন করতে হবে। তারপর 8 নম্বর ফ্যাক্টরে বলতে হবে এক্সেপশনাল সিচুয়েশনস। এক্সেপশনাল সিচুয়েশন, যে কয়েকটা ক্ষেত্রে এক্সক্লুসিভ পজিশন থাকলেও এটা লাইসেন্স হবে। মনে আছে এক্সেপশনাল সিচুয়েশনস কোনগুলা, যে এক্সক্লুসিভ পজিশন থাকলেও যেটা লাইসেন্স হবে? কোন কোন কেস? ওই যে তোমার যদি এমপ্লয়মেন্ট রিলেশনশিপ থাকে, তারপরে যদি ফ্রেন্ডস হয়, রিলেটিভস হয়, এক্সিলেন্ট, হ্যাঁ, ওগুলো হচ্ছে গিয়ে তোমার তখন এক্সক্লুসিভ পজিশনটা থাকবে না। এক্সেপশনাল সিচুয়েশনস এর মধ্যে 3-4টা পড়বে। তারপরে হচ্ছে ব্রুটন কেস, যে ব্রুটন কেসে এক্সক্লুসিভ পজিশন থাকার জন্যই এটাকে তোমার কন্ট্রাকচুয়াল লিজ বানায় দিছে, মানে আদারওয়াইজ তো এটা কন্ট্রাকচুয়াল লাইসেন্স হওয়ার কথা ছিল। তো ব্রুটন কেসে এক্সক্লুসিভ পজিশনের উপর কি গুরুত্ব দিয়েছে দেখো, যে এক্সক্লুসিভ পজিশন থাকার কারণে একটা যেটা লাইসেন্স হওয়ার কথা সেটাকে কোড কন্ট্রাকচুয়াল লিজে কনভার্ট করে দিয়েছিল। আর লাস্টে হচ্ছে কনক্লুশন। আচ্ছা, এখন তাহলে দেখো তো, মানে লিজ লাইসেন্স থেকে কে আমাদের কি সবকিছু কভার হলো কিনা। এটাতে একটা ভালো জিনিস করছে ফায়াজ, যে এটা আলোচনা করাতে আমাদের 2-3টা জিনিস ক্লিয়ার হয়ে গেল, যে পরীক্ষার সময় লিজ লাইসেন্স থেকে আদারওয়াইজ এখান থেকে যে তোমার অনেকগুলা কোশ্চেনের উৎপত্তি হতে পারে। এক্সামিনার যে এখন মানে পার্ট বাই পার্ট করে দিচ্ছে, এটা কিন্তু নাহলে বোঝা যাইতো না। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, স্যার যখন ওই লিজ ভার্সেস লাইসেন্সের ডিস্টিংশন এসে দিবে, ওই কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে লাইসেন্স মেনশন না করা থাকলে কি আমরা মানে অ্যানসারের মধ্যে ইনক্লুড করব? আরেকবার বলো কোশ্চেনটা। স্যার ওই যে আমি একটা কোয়েশ্চেন দিয়েছিলাম আর কি লিখে, ওইটা আমি টাইপ করে দিব, মানে এখানে লিজ আর লাইসেন্সের ডিস্টিংশনের ব্যাপারে কোয়েশ্চেনটা, কিন্তু মানে এসে যদিও ওরা লাইসেন্সটা মেনশন করে নেই কোয়েশ্চেনের মধ্যে। কোন ইয়ারের কোশ্চেন? স্যার আমি টাইপ করে দিচ্ছি এখন। না না, আমাকে বলো, আমি ইয়েতে ঢুকছি, এই যে ভিএলই তে ঢুকছি আচ্ছা আমি। স্যার, হ্যাঁ, স্যার 22 মে B1 কোয়েশ্চেন নাম্বার 8, মানে জোন এ। 2022 B1, মানে কি মে মাসের কোশ্চেন? জি স্যার, জোন এ। জোন এ, কোশ্চেন নাম্বার 8। জি স্যার। কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, এটা আমি ইয়েতে দিচ্ছি, মেরিট হাবে দিয়ে দিচ্ছি। Since the landmark decision in Stein and Mountfort, the substantive characteristics for the existence of a lease are indisputable. However, as a number of subsequent developments clearly show, they are not without controversy, and their application has sometimes had to depend on judicial flexibility. না, তোমার আইডেন্টিফিকেশন রং হয়েছে কোশ্চেনটাতে। হ্যাঁ, এটাতে যদি তুমি লিজ লাইসেন্সটা লিখতা তাহলে তুমি কোনো নাম্বার পাবা না। এটা লিজ লাইসেন্স ডিস্টিংশনের উপর আসে নাই, এটা আসছে এই অ্যাঙ্গেলটার উপরে, এলিমেন্টস এর উপরে। এই দুইটাই জানতে চাইছে, এক্সক্লুসিভ পজিশন এবং ডিউরেশন। এটা এটা তো ইজি ব্যাপার। এই যে দেখো, এক্সামিনার আর কত ক্লিয়ার করবে, লিখে দিছে সাবস্ট্যান্টিভ ক্যারেক্টারিস্টিক্স
একদম ফোকাস করে দিল এক্সামিনার। হ্যাঁ, এক্সামিনার একদম তোমাকে বলে দিল যে এইটা এই অ্যাঙ্গেলের এসে। এখন কি তুমি বুঝতে পারছো এটার ঘটনাটা? ইয়েস স্যার। তাহলে পরীক্ষার সময় খুবই কেয়ারফুল থাকবা। হ্যাঁ, হয়তো এসেটা তোমার খুব ভালো করে করা আছে, হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে তুমি এসেটা বসাই দিবে। একটু সময় নিবা যে হ্যাঁ আমি এসেটা আমি দেওয়ার আগে দিয়ে আমি একটু সময় নিয়ে করবো। এটা কি বোর্ডে দেখা যাচ্ছে কোশ্চেনটা? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা হচ্ছে এই অ্যাঙ্গেলের কোশ্চেন, এই যে তোমার আমাদের এই অ্যাঙ্গেলের কোশ্চেনটা, এই যে এটা মিক্সড অ্যাঙ্গেলের কোশ্চেনটা আসছে, এটা মিক্সড। কারণ এখানে দেখো লিখে দিছে যে সিন্স দ্য ল্যান্ডমার্ক ডিসিশন স্টেন এন্ড মাউন্ট ফোর্ট দ্য সাবস্ট্যান্টিভ ক্যারেক্টারিস্টিক্স মানে এলিমেন্টস, এই যে তোমার এক্সক্লুসিভ পজিশন মানে কি, ডিউরেশন মানে কি, ফর দ্য এক্সিস্টেন্স অফ এ লিজ আর ইনডিসপিউট, আসলে কি ইনডিসপিউটেবল না, ডিসপিউট আছে। ডিউরেশন বলতে কি বোঝায়, এটা নিয়েও ডিসপিউট আছে। এক্সক্লুসিভ পজিশন বলতে কি বোঝায়, এটা নিয়েও ডিসপিউট আছে। However, subsequent developments show that they are not without controversy and their application is sometimes had to depend on judicial way. এবং জাজরা বিভিন্ন কেসের মাধ্যমে এখন ক্লিয়ার করতেছে হোয়াট ইজ সার্টেনটি অফ ডিউরেশন, হোয়াট ইজ এক্সক্লুসিভ পজিশন। ঠিক আছে জিনিসটা? তাহলে এই কারণেই তোমার অনেক সময় ইয়া হয়ে যায় যে অনেক ভালো এসে লেখার পরেও স্টুডেন্টরা খারাপ করে রেজাল্ট, এই কারণেই যে টু দা পয়েন্ট অ্যান্সারটা হচ্ছে না দেখি। আমার মনে হয় লিজ লাইসেন্স নিয়ে তোমাদের আর মিস্টেক হওয়ার কথা না। তাহলে আমরা দেখলাম যে এখানে অ্যাঙ্গেল আসতে পারে হচ্ছে লিজ লাইসেন্স থেকে ডিস্টিংশনের এসে, অথবা আসতে পারে হচ্ছে শুধু তোমার এই এক্সক্লুসিভ পজিশনের উপরে এসে, তারপরে শুধু আসতে পারে হচ্ছে ডিউরেশনের উপরে এসে, অথবা আসতে পারে হচ্ছে মিক্সড এসে। মানে মিক্সড কিসের এসে, যে মিক্সড তোমার এলিমেন্টসের এসে, মানে ডিউরেশন এবং এটাকে মিক্স করে আসছে, যেটা ৮ নম্বর কোশ্চেনটা 2022-এর মে 2022 জোন এ কোশ্চেন নাম্বার 8। স্যার একটু একাডেমিক ওপিনিয়ন দিয়ে দিলে ভালো হতো স্যার। এই লিজ লাইসেন্স ডিস্টিংশন না স্যার, লিজের লাইসেন্স নিয়ে স্যার এই যে টার্মস, তারপর স্যার এক্সক্লুসিভ পজিশনের জন্য স্যার একাডেমিক স্যার কি কি বলছে এগুলো একটু দিলে ভালো হতো স্যার। ও বুঝতে পারছি। তাহলে একাডেমিক ওপিনিয়নটা দিতে হবে তোমার এটার ইয়ের উপরে, এক্সক্লুসিভ পজিশনের উপরে, প্লাস হচ্ছে গিয়ে ডিউরেশনের উপরে, প্লাস হচ্ছে গিয়ে তোমার এই ডিস্টিংশনের উপরে। প্রতিটার জন্য যদি 2টা করে একাডেমিক ওপিনিয়ন থাকে তাহলে তোমার সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দেওয়া যাবে। আর আরেকটা এসে আসে হচ্ছে মর্গেজ, কিন্তু এটা আমাদের যদি দরকার হয় এটা ওই এলআর এর মতোই আমি দিয়ে দিব। এখানে হচ্ছে মর্গেজ আর মর্গেজের রাইটসটা কিভাবে ব্যালেন্স করে আর কি হচ্ছে ল, এটার উপরে অনেক সময় এসেটা আসে। রেজিস্টার্ড ল্যান্ডের এসে তো আমরা এখানে বললাম। তাহলে যদি কেউ সবই এসে অ্যান্সার করতে চায়, 3টা 4টা এসে, তখন তাদের জন্য রেজিস্টার্ড ল্যান্ডের এসেটা তোমরা কালেক্ট করে নিও। আর দরকার লাগলে মর্গেজেরও খুব ভালো একটা এসে আছে, সেটাও আমি গ্রুপে দিয়ে দিব। স্যার মর্গেজের জন্য কি পিকিউও হচ্ছে আমাদের সলভ করা লাগবে, মানে রেডি করা লাগবে? ওই যে আমি বললাম যে 6টা চ্যাপ্টার এনাফ। এখন কেউ যদি এরপরে অন্য চ্যাপ্টার করতে চায় সেগুলো হবে হচ্ছে ইজমেন্ট, তারপরে কেউ করতে চাইলে মর্গেজ, কেউ করতে চাইলে আনরেজিস্টার্ড রেজিস্টার্ড ল্যান্ড। হ্যাঁ, মানে যেটা করতে হবে 2টা করতে হবে। আর যারা শুধু এসে অ্যান্সার করবে সে তো এরকম ভাবে এসে নিয়েই যাবে সবগুলা। হ্যাঁ, সে মর্গেজেরও শুধু এসে নিয়ে যাবে, সে তো মর্গেজে প্রবলেম করতে পারবে না। কারণ মর্গেজে প্রবলেম করতে গেলে তো মর্গেজের লটা ভালো করে পড়তে হবে, ওইটা আর কি।
কিন্তু ভালো মানে দুইটা জিনিস কভার করলে 6টা চ্যাপ্টারই হয়ে যায় বা 5টা চ্যাপ্টারই হয়ে যায় দুইটা জিনিস কভার করলে। মানে পিকিউ ইকিউ দুইটা করে থাকলে আর আমি যদি মানে এই সবগুলো অ্যাঙ্গেল বুঝে বুঝে করি তাহলে আমার তো আর সমস্যা হওয়ার কথা না। আর ইজমেন্টের থেকে দুইটা এসে আসে। একটা এসে হচ্ছে গিয়ে ইজমেন্টের যে পার্টিকুলারলি ইজমেন্ট মাস্ট অ্যাকোমোডেট ডমিনেন্ট ইনেমেন্ট, এটার উপর একটা এসে আসে শুধু ইজমেন্টের একটা এলিমেন্টের উপরে, এলিমেন্ট অফ ইজমেন্টের উপরে, শুধু একটা এলিমেন্টের উপরে কোশ্চেন আসে। ইজমেন্টের 4টা এলিমেন্টের মধ্যে ইজমেন্ট শুধু তখনই হবে যদি একটা ল্যান্ডকে বেনিফিট দেয়, পার্সনকে বেনিফিট দিলে হবে না। এটার উপর একটা এসে আসে। আর আরেকটা এসে আসে হচ্ছে গিয়ে তোমার ইজমেন্টের কিভাবে একুয়ার করে, এক্সপ্রেস গ্র্যান্ট, এক্সপ্রেস রিজার্ভেশন, ইমপ্লয়েড গ্র্যান্ট, ইমপ্লয়েড রিজার্ভেশন, হ্যাঁ এগুলোর মধ্যে আবার যে মেথডস গুলো আছে এগুলার রিফর্ম কিভাবে করা যেতে পারে, ফ্ল্যাট ভার্সেস ক্রাউচ কেসের যে ইম্প্যাক্টটা আছে সেটার উপরে একটা এসে আসে। অ্যাডভার্স পজিশন হচ্ছে এমন একটা এরিয়া যেখান থেকে অ্যাঙ্গেল একটাই, আর এটা তো আমরা দেখে ফেললাম। এখন দেখো তো এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা। এস এর ঝামেলাটা আজকে আমরা কমপ্লিট করে ফেলি। আমরা ফ্রি হোল্ডার এস এর দুইটা দেখাই দিব, আজকে আমরা এস এর ঝামেলাটা শেষ করে ফেলি। স্যার একটা কোয়েশ্চেন বলবো কিসের? স্যার? এটা হচ্ছে মানে কোন কোন ট্রাস্ট থেকে আসছে এইটা আর কি লেখা নাই, জাস্ট লেখা যে ওই ট্রাস্টের ব্যাপারে এসে কোয়েশ্চেন। হ্যাঁ বলো, কোন জোন, কোন জোন বা কোন ইয়ার? তাহলে তুমি তোমারটা বের করতে থাকো, আমরা তাহলে এখন ইয়েটা শুরু করে ফেলি, ফ্রি হোল্ডের এসেটা আমরা দেখে ফেলি। তাহলে আজকে আমাদের প্রজেক্ট মনে হয় মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফ্রি হোল্ড চ্যাপ্টারটা যারা করছো তাদের প্রথম কাজটা হবে হচ্ছে ফ্রি হোল্ডের স্লাইডটা দেখে ফেলা, এর পাশাপাশি যদি রেকর্ডিংটা থাকে রেকর্ডিংটা শুনে ফেলা, এবং তারপরে যেটা খেয়াল রাখতে হবে যে ফ্রি হোল্ডের উপরে আমাদের এসেটা দুইটা অ্যাঙ্গেলের আসতে পারে। সেটা হচ্ছে যে ফ্রি হোল্ডের ক্ষেত্রে আমাদের যে লটা অ্যাপ্লাই করতেছে যে দুইটা ল্যান্ড আমাদের থাকে এবং একটা ল্যান্ডের তোমার পারচেজ করে হচ্ছে গিয়ে কভনেন্টর, কভনেন্টির কাছ থেকে, কভনেন্টির কাছ থেকে ল্যান্ডটা পারচেজ করে। আর এখানে ধরো কভনেন্টি থাকে হচ্ছে দুইটা ল্যান্ডেরই ওনার, পরে সে একটাকে বিক্রি করে দেয়। এখন যখন সেটা বিক্রি করে দিচ্ছে তখন এই কভনেন্টর কিছু প্রমিসেস করে যে সে এই তার ল্যান্ডের মধ্যে কি ধরনের অ্যাক্টিভিটিস করবে বা করবে না। কিছু পজিটিভ অব্লিগেশন মানে কিছু টাকা খরচ করবে, কিছু স্টেপস নিবে, আর কিছু হচ্ছে গিয়ে হি উইল বি প্রিভেন্টেড ফ্রম ডুইং সামথিং, কিছু জিনিস সে করবে না। তো পরবর্তীতে ল্যান্ডটা কভনেন্টর হয়তো ল্যান্ডটা পারচেজ করেছিল 2017-এ, সে বিক্রি করে দেয় 2023-তে। আবার কভনেন্টিও তার ল্যান্ডটা সেল করে দিল ধরো 2024-এ। এখন কভনেন্ট যদি বর্তমানে এস ব্রিচ করে তাহলে এফ সু করতে পারবে কিনা এটা এক্সামিনার জানতে চায়। তো এখন বার্ডেন কিভাবে ট্রান্সফার হয়, বেনিফিট কিভাবে ট্রান্সফার হয়, এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো ফ্যাক্টরস দেখা লাগে। যদি আমরা দেখি হচ্ছে যে কভনেন্টটা যদি পজিটিভ কভনেন্ট হয়, পজিটিভ কভনেন্ট হলে এখানে বার্ডেন কোনোভাবে ইকুইটিতে ট্রান্সফার হবে না। সো বার্ডেন এবং বেনিফিট এই দুইটাই
ট্রান্সফার করতে হয় হচ্ছে আন্ডার দ্য কমন ল। আবার যদি কভনেন্টটা হয় হচ্ছে গিয়ে নেগেটিভ কভনেন্ট, নেগেটিভ কভনেন্ট যদি হয় সেটারও আবার বার্ডেন বেনিফিট ট্রান্সফার করার জন্য কমন ল অ্যাপ্লাই করা যায় না, সেটার জন্য আবার আমাদেরকে রিলাই করতে হয় হচ্ছে অন ইকুইটি। তাহলে এই যে বার্ডেন এবং বেনিফিট ট্রান্সফারের জন্য যে মানে বাধাটা আছে, জেনারেলি কভনেন্টের বার্ডেন ট্রান্সফার হয় না অস্টারবেরিয়ান ওল্ডহ্যাম, বাট এক্সেপশনালি পজিটিভ কভনেন্টের বার্ডেন ট্রান্সফার হতে পারে। মেকানিজমস গুলা কি কি, আর যদি আমরা বার্ডেন ট্রান্সফার করি তাহলে বেনিফিট ট্রান্সফারের মেকানিজম কি কি। আবার নেগেটিভ কভনেন্টের ক্ষেত্রে বার্ডেন ট্রান্সফার কমন লতে হবে না, বা টাক ভার্সেস মক্সিকিস ইকুইটি বলছে 5টা শর্ত পূরণ করলে বার্ডেন ট্রান্সফার হতে পারে। আবার বেনিফিট ট্রান্সফারের জন্য দেয়ার আর সাম রিকোয়ারমেন্টস, যে কভনেন্টটা টাচ এন্ড কনসার্ন হতে হবে, কভনেন্টের ল্যান্ড থাকতে হবে, এবং এই বেনিফিট ট্রান্সফারের জন্য কিছু মেকানিজম আছে, অ্যান অ্যাসাইনমেন্ট, অ্যানেক্সেশন, বিল্ডিং স্কিম। এই পুরো জিনিসটা যেটা, এটা আমাদেরকে ডিসকাস করতে হয় হচ্ছে ইন দ্য এসে কোয়েশ্চেন। এসের ম্যাটেরিয়ালস এর মধ্যে প্রথমে আমাদেরকে ডিসকাস করতে হবে ইন্ট্রোডাকশন, যে হোয়াট ইজ ফ্রি হোল্ড কোভনেন্ট। একজন ফ্রি হোল্ড ওনার আরেকজন ফ্রি হোল্ড ওনারের সাথে প্রমিস করে যে সে তার নিজের ল্যান্ডের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস করবে অথবা কিছু অ্যাক্টিভিটিস করা থেকে সে বিরত থাকবে। তাহলে এখানে আর বলতেছে যে সে তার ল্যান্ডে কিছু অ্যাক্টিভিটিস করবে না অথবা কিছু অ্যাক্টিভিটিস করবে, এই জন্য এটা ফ্রি হোল্ড কোভনেন্ট। তাহলে আর নিজের ল্যান্ডের মধ্যেই কিন্তু সে সবকিছু করবে বা করবে না। সে বললো যে আমি রাত্রে 10টার পরে কোনো নয়েজ মেক করব না, আমি এখানে কোনো ফ্যাক্টরি করব না, আর বাউন্ডারি ওয়ালটা আমি রিপেয়ার করব। যদি কোনো র্যাটস আসে আমি র্যাটস গুলাকে মেরে ফেলবো। হ্যাঁ, আমি আমার বিল্ডিং এর এক্সটেরিয়ার পার্টটা রং করব, মানে মানে পেইন্টিং করে রাখবো। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে। তাহলে এই রাইটস গুলো এক্সারসাইজ করার জন্য আর কে ইএল ল্যান্ডে ঢুকতে হবে না। আর যদি এরকম আমরা দেখি যে ইস্যুটা, যে এখানে দুইজন পার্সন আছে এক্স এবং ওয়াই, আর ওয়াই এক্স কে অনুমতি দিল যে তুমি আমার ল্যান্ড ক্রস করে যেতে পারবা, তুমি আমার স্টোরেজের মধ্যে জিনিসপত্র রাখতে পারবা, তুমি আমার পার্কিং এর মধ্যে গাড়ি রাখতে পারবা। রাইটটা এক্সারসাইজ করার জন্য একজনকে আরেকজনের ল্যান্ডে ঢুকতে হবে, তখন এটা হয়ে যায় ইজমেন্ট। তাহলে একজন আর দুই জায়গায় কিন্তু অধিকার দিচ্ছে, এখানে আর ই কে অধিকার দিচ্ছে বা বেনিফিট দিচ্ছে, কিন্তু এই বেনিফিট গুলা পাওয়ার জন্য ই কে আর এর জমিতে ঢুকতে হবে না, আরই কিছু করা থেকে বিরত থাকবে, আরই কিছু জমির মধ্যে করবে। তাহলে জিনিসটা যদি এরকম হয় যে কেউ কাউকে তার ল্যান্ডে বেনিফিট দিচ্ছে, বাট বেনিফিটটা পাওয়ার জন্য তাকে ঢুকা লাগবে না, সেটা হচ্ছে ফ্রি হোল্ড কোভনেন্ট। আর বেনিফিটটা নেওয়ার জন্য তাকে ল্যান্ডে ঢুকতে হবে, তাহলে এটা ইজমেন্ট। ক্লিয়ার জিনিসটা? যে গাড়ি পার্কিং করার অনুমতি দিল, তাহলে তো এক্স কে ঢুকতে হবে এখানে, নাহলে তো গাড়ি পার্কিং করে কিভাবে করবে। তাহলে এইখানে ফ্রি হোল্ড এবং ইজমেন্টের মধ্যে যেটা দেখতেছি যে দুই জায়গায় একটা ল্যান্ড বেনিফিট পায়, একটা ল্যান্ড বেনিফিট দেয়। যেই ল্যান্ড বেনিফিট পায় সেটাকে আমরা বলি ডমিনেন্ট ল্যান্ড, মানে ডমিনেট করতেছে, এটা বেনিফিট পাচ্ছে বা বেনিফিটেড ল্যান্ড। আর যে ল্যান্ডে তোমার বেনিফিটটা দেয় সেটাকে বলা হয় সার্ভিয়েন্ট ল্যান্ড বা সার্ভিয়েন্ট টিনেমেন্ট, অথবা আমরা বলতে পারি বার্ডেন্ড ল্যান্ড। ফ্রি হোল্ডেও একটা বার্ডেন ল্যান্ড থাকে, একটা বেনিফিটেড ল্যান্ড থাকে। কভনেন্টের ল্যান্ড হচ্ছে বেনিফিটেড ল্যান্ড, আর এর ল্যান্ড হচ্ছে বার্ডেন ল্যান্ড। আর ইজমেন্টের ক্ষেত্রে এরকম একটা ল্যান্ড বেনিফিট পায় আর একটা ল্যান্ড বেনিফিট দেয়। সেই ইন্ট্রোডাকশনে তুমি দিয়ে দিলা যে এটা কোশ্চেনটা ফ্রি হোল্ড কোভনেন্ট নিয়ে, এবং আমরা এখানে ডিসকাস করবো যে কিভাবে বার্ডেন বেনিফিটটা ট্রান্সফার হয়। কোশ্চেনটাকে অ্যাড্রেস করবা ইন্ট্রোডাকশনে, কোশ্চেনটাকে এক্সপ্লেইন করবা। তারপর সেকেন্ড প্যারাগ্রাফে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে যে কোভনেন্ট যদি ব্রিচ করে, আর যদি কোভনেন্ট ব্রিচ করে, আর যদি বলে যে ফ্যাক্টরি করবে না, বাট যদি ফ্যাক্টরি ওপেন করে ফেলে, তাহলে ই আর কে সু করে ড্যামেজেসও পাবে, আবার ইকুইটির আন্ডারে ইনজাংশন স্পেসিফিক পারফরমেন্সও পাবে। তারপর কোভনেন্ট হতে পারে হচ্ছে বেসিক্যালি দুই ধরনের কোভনেন্ট, একটা হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। দুইটাকে ডিফাইন করবা। বাট পজিটিভ নেগেটিভ কোভনেন্ট
আলাদা করার জন্য কোর্ট দেখে না হচ্ছে সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ, কোর্ট দেখে সাবস্টেন্স, যে এই কোভেনেন্টটা পালন করার জন্য কোভেনেন্টরকে কিছু করতে হবে, টাকা খরচ করতে হবে, কোনো স্টেপস নিতে হবে, তাহলে এটা পজিটিভ। নাকি না এই কোভেনেন্ট পালন করার জন্য তাকে কিছু করতে হবে না, মানে সে 10টার পরে আর নয়েজ মেক করবে না, সে কোনো রকমের বেকারি করবে না, সেলুন করবে না, এরকম মানে কোনো কিছু করা লাগবে না, কোভেনেন্টের পারফরমেন্স করার জন্য তার ওমিশন ইজ সাফিসিয়েন্ট, সেটাকে বলা হবে হচ্ছে নেগেটিভ কোভেনেন্ট। তারপর কোভেনেন্টের যে বার্ডেনটা কিভাবে কমন লতে ট্রান্সফার হয়, কমন লতে তো বার্ডেন ট্রান্সফার হয় শুধুমাত্র পজিটিভ কোভেনেন্টের। এটা শর্তগুলা কি কি, কেসেস গুলা কি কি, অস্টারবেরি, তোমার রন এন্ড স্টিফেন, এই জিনিসগুলো তুমি ডিসকাস করবা। এখানে আমাদের স্লাইডে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, যে এখন বার্ডেন ট্রান্সফার করার জন্য আমরা কিছু দেখছি যে স্লাইডে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, কমন হোল্ড, এবং পার্লামেন্ট একটা আইনও করছে, কিন্তু আইনটা যদিও অত বেশি পপুলার হয় নাই, ওই জিনিসগুলো তুমি একটু মেনশন করবা। তারপরে হচ্ছে ইনডেমনিটি, ইনডেমনিটি আমরা পড়ছিলাম যে ইনডেমনিটি কোভেনেন্ট, কেউ কাউকে ব্রিচ করলে পরে তাকে ক্ষতিপূরণ দেয়া হবে, এই জিনিসগুলো তুমি চাইলে সাইট থেকে অ্যাড করতে পারো। তারপরে তুমি বলবা যে ট্রান্সফার অফ বেনিফিট আন্ডার দ্য কমন ল, কমন লতে বেনিফিট ট্রান্সফারের মেকানিজমস গুলা কি কি, ঠিক আছে, কি কি রিকোয়ারমেন্টস গুলো আছে, এগুলো তোমার ডিসকাস করতে হবে এখানে। তার মানে রিকোয়ারমেন্ট হচ্ছে কোভেনেন্টের ল্যান্ড থাকতে হবে, কোভেনেন্টটা টাচ এন্ড কনসার্ন মানে ল্যান্ড রিলেটেড হতে হবে, আর বেনিফিট ট্রান্সফার করার জন্য মেকানিজম গুলো আছে হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের শর্তগুলা কি কি, তারপরে আছে হচ্ছে অ্যানেক্সেশন, অ্যানেক্সেশন হতে পারে হচ্ছে এক্সপ্রেস, অ্যানেক্সেশন হতে পারে হচ্ছে ইমপ্লাইড, অ্যানেক্সেশন হতে পারে হচ্ছে স্ট্যাচুটারি, এই হচ্ছে ইয়ে। আর আমাদের এখানে হচ্ছে কোভেনেন্টের ল্যান্ড থাকতে হবে, আর হচ্ছে ইন্টেনশন থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে যে বেনিফিটটা ট্রান্সফার হবে। আর 3 নাম্বার হচ্ছে যে কোনো একটা মেকানিজম ফলো করতে হবে, হয় অ্যাসাইনমেন্ট নাহলে অ্যানেক্সেশন। অ্যানেক্সেশন 3 ধরনের আছে। আর বার্ডেন কিভাবে ট্রান্সফার ইন ইকুইটি, তাহলে এখানে হচ্ছে টাগ ভার্সেস মক্সে কেস, টাগ ভার্সেস মক্সে কেস 5টা শর্ত আছে, 5টা শর্ত তুমি একটার পর একটা লিখে যাবা। এর মধ্যে তুমি এখানের মধ্যে তোমার বার্ডেন ট্রান্সফারের ক্ষেত্রে 5টা শর্তের মধ্যে সবগুলাই সিম্পল, এখানে কোনো চেঞ্জেস তেমন কিছু একটা নাই, বা কোনো ক্রিটিসিজমও এখানের মধ্যে তেমন একটা নাই। এখন যেটা ইয়ে করা যায় সেটা হচ্ছে যে বেনিফিট ট্রান্সফারের ক্ষেত্রে তোমার ডিসকাস করতে হবে যে আগের মতোই 2টা শর্ত আছে, কোভেনেন্টের ল্যান্ড থাকতে হবে এবং কোভেনেন্টটা টাচ এন্ড কনসার্ন হতে হবে। আর এখানেও মেকানিজম হচ্ছে গিয়ে হয় অ্যানেক্সেশন, না হলে হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর না আরেকটা আছে হচ্ছে বিল্ডিং স্কিম। এখানে একটু ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ আছে, সেটা হচ্ছে সেকশন 78, যেটা ফেডারেটেড হোম অ্যান্ড মিল লজ, এই কেসটা, হ্যাঁ, এইটা কখন অ্যাপ্লাই করে কখন করে না, এবং এটা যে একটা এক্সক্লুশন ক্লজের মাধ্যমে অ্যাভয়েড করা যায়, এটা কি আসলে জাস্টিফাইড কিনা, যে কিভাবে অ্যাক্ট অফ পার্লামেন্টকে এক্সক্লুড করা পসিবল, যেটা ক্রেস নিকলসন কেসে প্রুফ করে দিয়েছে। ক্লিয়ার? তাহলে এইভাবে তুমি অ্যান্সারটা রেডি করতে পারো। এখানে তোমার অ্যাড করতে হবে হচ্ছে একটা কনক্লুশন আর কিছু একাডেমিক ওপিনিয়ন। তাহলে তোমার একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার তোমার হয়ে যাচ্ছে কোন অ্যাঙ্গেলের উপর, এই যে কিভাবে বার্ডেন বেনিফিট ট্রান্সফার হয়। আচ্ছা, এখন আরেকটা কেসে অ্যাঙ্গেল যেটার উপরে এক্সামিনার শুধু ফোকাস করতে পারে, যে এই যে পুরা লটা কিভাবে রিফর্ম করা যেতে পারে, কারণ বার্ডেন বেনিফিট তো আলটিমেটলি ট্রান্সফার হয়েই যায়, হয় কমন লতে হয় না হলে ইকুইটিতে হয়। আর এর কাছ থেকেও বার্ডেন পজিটিভ কোভেনেন্টে ট্রান্সফার না হলেও ইকুইটিতে ট্রান্সফার হচ্ছে, আবার বেনিফিট যেটা এটাও ট্রান্সফার হচ্ছে।
তাহলে আলটিমেটলি পজিটিভেরটা কমন ল দিয়ে হয় আর নেগেটিভেরটা ইকুইটি দিয়ে হয়, কিন্তু ট্রান্সফার তো হয়ে যায়। তাহলে এই দুইটা ল এর অস্তিত্ব রাখার দরকারটা কি? এমন না যে তোমার পজিটিভ কম্পোনেন্টে ট্রান্সফার হবেই না, হবে, কমন লতে হবে, তাহলে বেনিফিটটাও কমন লতে ট্রান্সফার করতে হবে। এমন না যে নেগেটিভ কম্পোনেন্টের হবে না, বার্ডেন ট্রান্সফার হবে, ইকুইটিতে হবে। তাহলে দুইটা আলাদা ল রাখার তাহলে দরকারটা কি? পার্লামেন্ট তো চাইলে একটা ল করে ফেলতে পারে, এটার উপর একটা এসে এক্সামিনার দিতে পারে। তখন আমাদেরকে বলতে হবে যে প্রেজেন্ট লটা কি। প্রেজেন্ট লটা তো অলরেডি আমরা ডিসকাস করলাম, বা এটা তুমি এখানের মধ্যে একটু লিটল ডিসকাশন করতে পারো, ব্রিফ ডিসকাশন তুমি করতে পারো, ব্রিফ ডিসকাশন তুমি এখানে করে দিতে পারো, মানে সেটা অনেক ছোট করে করা, তুমি ইনফরমেশন ঢুকানোর সুযোগ আছে। তারপরে হচ্ছে কমন ল এর বর্তমানে প্রবলেমস গুলা কি কি তুমি বললা, যে প্রবলেমসটা হচ্ছে যে আমাদের পজিটিভ কভনেন্টের বার্ডেন ট্রান্সফার হয় না, বা কোনো কভনেন্টের বার্ডেন ট্রান্সফার হয় না বলে দিয়েছে অস্ট্রেবেরি কেসে। এবং বার্ডেন যদি ট্রান্সফার না হয়ে থাকে, তাহলে এই যে কভনেন্টটি যে বিক্রি করলো কভনেন্টরকে, এবং উনি যে প্রমিস গুলা করলো এগুলোর তো কোনো গুরুত্ব থাকবে না। তাহলে তো পরবর্তী যে লোক আসবে সে সব কভনেন্ট ব্রিচ করবে, আর আমাদের এই বা এর সাকসেসর তারা আর সু করতে পারবে না। আদারওয়াইজ তো সে ল্যান্ডটাই বিক্রি করতো না এর কাছে, যদি আর এই প্রমিস গুলা না করতো। তাহলে এখানে লসটা সাফার করে যায় হচ্ছে কভনেন্টিরা। এটা হচ্ছে প্রবলেমস। যদি আমরা কভনেন্টের বার্ডেন বেনিফিট ট্রান্সফার করার সুযোগ না দেই, তাহলে কভনেন্টি অথবা তার সাকসেসররা এখানে লুজার হবে, আর কভনেন্টররা এখানে গেইনার হবে। এই জন্য ইকুইটি এসে ইন্টারভিন করছে যে না, আমরা নেগেটিভ কভনেন্টের বার্ডেন গুলো ট্রান্সফার করে দিব। কিন্তু এখানে প্রবলেমস গুলো তুমি বলবা যে 5টা শর্ত পূরণ করতে হয়, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। এর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে 5 নাম্বার কন্ডিশনটা, যে কভনেন্টিকে অবশ্যই ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে নোটিফাই করতে হবে অ্যাবাউট হিজ কভনেন্ট, না হলে তার বার্ডেন ট্রান্সফার কোড করতে দিবে না নেগেটিভ কভনেন্ট। এই প্রবলেমস গুলো তুমি আরেকটু নিজে থেকে একটু লিখতে পারো, এখানে এক্সপানশনের সুযোগ আছে। মানে এক্সপানশন তুমি কিভাবে করবা, তোমার মাইন্ডে একটা প্রশ্ন আসতে পারে যে আমি স্যার এটা কোথা থেকে লিখবো বা না লিখবো। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, বিকজ আমি অ্যান্সারের পরেই আমি এক্সট্রা ম্যাটেরিয়ালসও দিয়ে দিছি যেখান থেকে তুমি লিখতে পারবা। তারপরে তুমি বলে দিবা যে ল কমিশনের রিফর্ম প্রপোজালটা কি, যে তারা কিভাবে এটাকে পরিবর্তন করতে, তারা একটা মানে ক্রাইটেরিয়া সেট করে দিচ্ছে যে কখন অল কভনেন্টের বার্ডেন ট্রান্সফার হবে, কখন অল কভনেন্টের বেনিফিট ট্রান্সফার হবে। অলরেডি একটা রিফর্ম তারা করেছে, কমন হোল্ড অ্যান্ড লিজ হোল্ড রিফর্ম 2002 দিয়ে তারা কিছু রিফর্ম করেছে, যে একই এলাকার যে কমন স্পেস গুলা এগুলার বার্ডেন সবার উপরেই থাকবে। তার মানে কমিউনিটি এরিয়া গুলা যেখানে থাকবে 50-60টা বিল্ডিং, এই যে বাংলাদেশে যেরকম পিঙ্ক সিটির মতো যেগুলো এরিয়া আছে, এগুলার কমন এরিয়া গুলার বার্ডেন সবার উপরে থাকবে। একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যদি হয়, 20টা অ্যাপার্টমেন্ট থাকে, অ্যাপার্টমেন্টের কমন স্পেসের বার্ডেন সবার উপর থাকবে রিপেয়ার করার, আবার বেনিফিটও সবাই এনজয় করতে পারবে। কিন্তু অল পজিটিভ কভনেন্ট এবং নেগেটিভ কভনেন্টের বার্ডেন বেনিফিট ট্রান্সফার করার জন্য ল কমিশন কিছু রিফর্ম প্রপোজাল দিয়েছে। বাট এই রিফর্ম প্রপোজাল গুলার অ্যাডভান্টেজ এবং ক্রিটিসিজমস গুলো তুমি এখানে একটু ডিসকাস করতে হবে, যেগুলা করলে কি কি বেনিফিটস হবে এবং কি কি তোমার ডেট্রিমেন্ট হতে পারে। মানে এখানে তো সবগুলো বিল, হ্যাঁ, মানে এগুলো প্রপোজাল হিসেবে আছে, এখন এগুলো অ্যাক্ট হয়নি। আর তারপরে লাস্টলি হচ্ছে তোমার কনক্লুশন। এ হচ্ছে তোমার অ্যাঙ্গেল 2 এর শেষ। এখন কিভাবে তুমি অ্যাঙ্গেল 1 মডিফাই করতে পারো, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। এক্সট্রা ইনফরমেশন যে তুমি কিভাবে প্লেজারিজম রিমুভ করতে পারবা, তারপরে কিভাবে তুমি এক্সট্রা ইনফরমেশন দিতে পারবা, এগুলো আমি এক্সট্রা ইনফরমেশন টু মডিফাই এসে, না তো সবার এসে একরকম হয়ে যাবে। সেইখানে আমি কোভনেন্টের টাইপ, পজিটিভ নেগেটিভ এগুলো ডেফিনেশন দেওয়া আছে। তারপরে ল এবং ইকুইটির মধ্যে পার্থক্য কি, লতে ট্রান্সফার হয় শুধু পজিটিভ কোভনেন্টের বার্ডেন বেনিফিট, ইকুইটিতে হয় নেগেটিভ কোভনেন্টের বার্ডেন বেনিফিট, সামারি, হ্যাঁ। তারপরে তোমার ক্রিয়েশন ফর্মালিটিস, লিজল কোভনেন্ট অবশ্য আমাদের লাগবে না, শুধু ফ্রি হোল্ড কোভনেন্ট, কোভনেন্টর কে, কোভনেন্টি কে ডেফিনেশন, তারপর তোমার বার্ডেন কিভাবে ট্রান্সফার হতে পারে,
ইম্পর্টেন্ট হচ্ছে বার্ডেন কিভাবে ট্রান্সফার হতে পারে, ইম্পর্টেন্ট। পজিটিভ কোভেনেন্টের বার্ডেন কিভাবে ট্রান্সফার হতে পারে, অল্টারনেটিভ মেথডস গুলা কি কি, চেইন অফ কোভেনেন্টস, আর্টিফিশিয়াল লং লিজ, এগুলো আমাদের সব স্লাইডে আছে। মিউচুয়াল বার্ডেন বেনিফিট, কনস্ট্রাক্টিং সেকশন 79, কন্ট্রাক্ট রাইট অফ দ্য থার্ড পার্টিজ অ্যাক্ট, আর রেস্ট্রিকটিভ কোভেনেন্টস ইম্পর্টেন্ট। মানে রেস্ট্রিকটিভ কোভেনেন্টস মানে হচ্ছে নেগেটিভ কোভেনেন্টস, রেস্ট্রিকটিভ মানেই হচ্ছে নেগেটিভ। এটার আবার বার্ডেন ট্রান্সফার করার জন্য আমাদের টাগ ভার্সেস মক্সে যে মানে রিকোয়ারমেন্ট গুলো আছে, 5টা রিকোয়ারমেন্ট। তারপরে বেনিফিট কিভাবে ট্রান্সফার হবে, ইকুইটিতে কিভাবে বেনিফিট ট্রান্সফার হবে, কি কি কন্ডিশন, এগুলা সবগুলা ডিসকাস করা আছে। অ্যানেক্সেশন, এটা আবার কিভাবে কমন লতে ট্রান্সফার হবে হচ্ছে গিয়ে বেনিফিট। তারপরে যে রিফর্ম প্রপোজালস, 2008 সালের একটা রিফর্ম প্রপোজাল আছে ল কমিশনের, এগুলো এখানে ডিসকাস করা আছে। তাহলে অ্যাঙ্গেল 1 এর জন্য তোমার যতটুকু লাগবে, অ্যাঙ্গেল 1 এর জন্য অল ইনফরমেশন এখানে দেওয়া আছে। অ্যাঙ্গেল 1 এও চাইলে তুমি রিফর্ম প্রপোজালটা একটু অ্যাড করে দিতে পারো, ঠিক আছে? ইউ ক্যান অ্যাড উইথ অ্যাঙ্গেল 1। আর অ্যাঙ্গেল 2 যেটা আসছে শুধু রিফর্ম প্রপোজালের উপরে, এটাতে তোমার ল কমিশনের পুরো রিফর্ম প্রপোজালটা শর্টে দিয়ে দেওয়া আছে। যে প্রথমে লর্ড উইলবারফোর্সের একটা কমিটি হয়েছিল, তারা 1967-এ কি রিফর্ম প্রপোজাল দিয়েছিল, তারপর 2008-এর রিফর্ম প্রপোজালটা, এটা রিফর্ম প্রপোজালস গুলা কি, এটার অ্যাডভান্টেজ কি, ক্রিটিসিজমস কি, সব দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এখানে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। তার মানে তোমার অ্যাঙ্গেল 1 এর জন্য এক্সট্রা ইনফরমেশন আছে, অ্যাঙ্গেল 2 এর জন্য এক্সট্রা ইনফরমেশন আছে। তাহলে আমরা এখানে হেডিং দিয়ে দেই হচ্ছে এক্সট্রা ইনফরমেশন ফর অ্যাঙ্গেল 2, এক্সট্রা ইনফরমেশন ফর অ্যাঙ্গেল 2, আর উপরেরটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন ফর অ্যাঙ্গেল 1। for angle 1. তাহলে দেখো তো ফ্রিহোল্ড কোভেনেন্টের যে দুইটা এসে, এই দুইটা আমরা এখানে কভার করলাম। আর এটা আমি এখন প্রপার্টি ল, ফ্রিহোল্ড দেখো তো এসেটা গেছে কিনা গ্রুপে। তাহলে ফ্রিহোল্ডে আশা করা যায় যে সবাই এটা করতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের এস এর মধ্যে আমাদের যে যে এসে গুলা আমরা একটু লিখে রাখি আমাদের নিজেদের ইয়ের জন্য, যে আমাদের তাহলে ম্যাটেরিয়ালস যেগুলো দেওয়া লাগবে, ম্যাটেরিয়ালস টু বি গিভেন, এর মধ্যে একটা হচ্ছে রেজাল্টিং, কনস্ট্রাকটিভ আর প্রোপ্রাইটারি স্টপল, এটার। আচ্ছা, আর এসে দেওয়ার ফ্রিহোল্ড তো দিয়ে দিলাম, আর হচ্ছে লিজের এলিমেন্টস, ডিউরেশন
প্লাস এক্সক্লুসিভ পজিশন, এটা দিতে হবে। আর কিছু? আবরার, নাবিলা, খুশবু, আর কিছু লাগতেছে কিনা? রেজিস্টার লাইনটা দিয়ে দিচ্ছি, এটা কোচিং এই পাওয়া। আচ্ছা, একাডেমিক ওপিনিয়ন অন লিজ। আনিস, Sir. রোশন, হ্যাঁ ফায়াজ বলো। স্যার যদি নেক্সট সলভিং ক্লাসে যে কোনো একটা চ্যাপ্টার থেকে ওই 12.5 মার্কের একটা কোয়েশ্চেন স্যার সলভ করে দেন, মানে কিভাবে সলভ করে এটা বলতেন ভালো হতো, মানে যেটা আর কি 2 পার্ট কোয়েশ্চেন আছে। ও আচ্ছা আচ্ছা, এটা অবশ্য আমার আজকে একটা প্ল্যানিং ছিল, কিন্তু অলরেডি তো টাইম চলে গেছে। এই যে দেখো, এটা তুমি এখন দেখাই দিই, তাহলে সুবিধা হবে। কারণ তো সবার তো ফ্রি হোল্ডটা করা আছে কিনা এটা, কারণ দেখো এই যে দেখো এখানে 2022-এর অক্টোবরে এটা হচ্ছে 2 পার্ট কোয়েশ্চেন। হ্যাঁ, 2 পার্ট কোয়েশ্চেন, তার মানে এখানে দিছে কোয়েশ্চেন নাম্বার 1 এর এ, তাহলে 12.5 মার্কস, 12.5 মার্কস। ঠিক আছে, এক্সামিনার এটা দিছে 12.5। আর দেখো বাকিটা দিছে হচ্ছে, বাকি 12.5 দিছে হচ্ছে এই যে তোমার এই বি, বি নাম্বার দিয়ে দিছে হচ্ছে বাকি 12.5। তাহলে একটা দিল হচ্ছে পি কিউ ফ্রি হোল্ডের উপরে, আর একটা দিল হচ্ছে ই কিউ। ঠিক আছে, এটা একটা দিল পি কিউ, একটা দিল হচ্ছে ই কিউ। কোথায় গেল কোশ্চেনটা? এই যে এটা। তাহলে এখন যদি এরকম আসে কোশ্চেন পি কিউ ই কিউ সহ, তাহলে 12.5 মার্কসের জন্য বলতেছে শুড দ্য রুল প্রিভেন্টিং পজিটিভ কোভেনেন্ট free hold covenant from running with land which the House of Lords affirmed Ron and Stephens be reversed. তার মানে should the rule preventing positive covenants from running with land which House of Lords affirmed in Ron and Stephens be reversed. তাহলে হাউস অফ লর্ডস যে বলছে পজিটিভ কোভেনেন্টের বার্ডেন ট্রান্সফার করা যাবে না, হ্যাঁ, আর যদি এর সাথে কোভেনেন্ট করে তাহলে এটার বার্ডেনটা এস এর উপরে ট্রান্সফার হবে না। হ্যাঁ, এই লটাকে চেঞ্জ করার তুমি দরকার মনে করো কিনা? তার মানে কিভাবে পজিটিভ কোভেনেন্টের বার্ডেন ট্রান্সফার, তার মানে এক্সামিনার এস এর ভিতরে নেগেটিভটা দিলই না, তাহলে আমি নেগেটিভটা লিখবো না, আমি শুধু পজিটিভটা লিখবো। আমি শুধু আমার এস এর মধ্যে শুধুমাত্র লিখবো ইন্ট্রোডাকশন, রেমেডি ফর ব্রিচ অফ কোভেনেন্ট, তারপর টাইপ অফ কোভেনেন্ট, তারপর ট্রান্সফার অফ বার্ডেন আন্ডার কমন ল, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে বেনিফিট আন্ডার কমন ল। তারপরে আমার এক্সামিনার যেহেতু রন এন্ড স্টিফেন্স এর উপরে বেশি জানতে চাচ্ছে, এটা কি রিফর্ম করার দরকার আছে কিনা। বাকি পার্ট আমি ডিসকাস করব হচ্ছে কি অন রিফর্ম প্রপোজাল। আমি কি করব, এক্সট্রা ম্যাটেরিয়ালস থেকে রিফর্মের অংশটা তুলে দিব। এক্সট্রা ম্যাটেরিয়ালস থেকে পার্লামেন্ট কিভাবে রিফর্ম করতে চাচ্ছে আমি রিফর্মের অংশটা তুলে দিব। রিফর্ম শেষ আমার অ্যান্সার। 12.5 মার্কসের জন্য তুমি আর বেশি কিছু তো লেখা লাগবে না, বুঝে গেছে জিনিসটা? অ্যান্সার তোমার এখানে হয়ে গেল। তারপর আমি অ্যান্সার এখানে লিখে দিছি ডু নট কপি পেস্ট, কারণ অবশ্যই তুমি কপি পেস্ট করলে তো প্লেজারিজম হবেই, এটা তো করার মানে এখানে আমি লিখে দিয়েছি যে তোমার পজিটিভ কোভেনেন্টের বার্ডেন কেন দেওয়া হয় না, ট্রান্সফার করা হয় না, বা হলে কি হবে ওইটা। এবং এখানে তোমার একাডেমিক ওপিনিয়ন আমি অনেকগুলো দিছি, কিন্তু পরীক্ষার সময় তো তোমার এরকম রেডিমেড একাডেমিক ওপিনিয়ন তুমি না পাবা না অনেক সময়। তো যত একাডেমিক ওপিনিয়ন লাগে এগুলা কিন্তু অ্যাড করা যাবে, সমস্যা নেই। এখন এখানে 4টা একাডেমিক ওপিনিয়ন দিলে তো তোমার 12.5-এর মধ্যে তুমি হয়তো 9 পেয়ে যাবা। হ্যাঁ, তো এতগুলা তো দেওয়া সম্ভব না, হঠাৎ করে পরীক্ষার সময় এতগুলা সম্ভব না, এই জন্য আগে থেকে কয়েকটা রেডি করে রাখবো। আমি দিয়ে দিব সবগুলা, এটা আমি এখনই আপলোড করে দিচ্ছি এই এসএটা। আচ্ছা, এখন এটা কত ওয়ার্ডস এর লিখবা? এখন যদি ধরো যে তুমি, এটা ডিপেন্ড করবে কত ওয়ার্ডস এর লিখবা। আমি 1 আওয়ারে কত ওয়ার্ডস টাইপ করতে পারি। আমি যদি 1 ঘন্টায় 1500 ওয়ার্ড টাইপ করতে পারি,
তাহলে আমি এর জন্য লিখবো হচ্ছে 750, বি এর জন্য লিখবো হচ্ছে 750। আমি যদি 1 ঘন্টায় টাইপ করতে পারি হচ্ছে গিয়ে 1200 ওয়ার্ড 1 আওয়ারে, তাহলে আমি এর জন্য লিখবো হচ্ছে 600, বি এর জন্য লিখবো হচ্ছে 600, এরকম। ক্লিয়ার নসিন, তোমার অ্যান্সার? এখানে একটু বেশি লেখা আছে কারণ এখানে আমি 4টা অতিরিক্ত ওপিনিয়ন দিয়ে দিয়েছিলাম। আর পিকিউ যেটা দেখো, তাহলে এক্সামিনার যদি ইকিউটা দেয় তাহলে পিকিউ তত বড় দিবে না, এখানে শুধু দিছে অ্যাডাম সোল্ড ইভ দ্য রেজিস্টার টাইটেল অফ এ ফিল্ড। হ্যাঁ, তাহলে তোমার অ্যাডাম বিক্রি করছে, অ্যাডাম হচ্ছে এখানের মধ্যে কভনেন্টি, সে ইভের কাছে বিক্রি করছে কি, যে তার একটা ল্যান্ড, রেজিস্টার্ড ল্যান্ড, টু এ ফিল্ড দ্যাট লে ইন ফ্রন্ট অফ হিজ কান্ট্রি হাউস। হ্যাঁ, তাহলে অ্যাডামের কান্ট্রি হাউসের সামনেই হচ্ছে ইভের তোমার, সে এখানে তাকে বিক্রি করেছে একটা ল্যান্ড। As part of the sale, Eve agreed to build only a single story structure in the field. বলতেছে আমি এটাখানে একটা বাসা ছাড়া আর কিছু তৈরি করব না। In 2016, তাহলে 2015 সালে এই ঘটনা ঘটছে। 2016, Eve built a single story cafe on the field overlooking the mountain. Covenant কিন্তু ব্রিজ করে ফেললো, বলতেছে যে সিঙ্গেল স্ট্রাকচার বিল্ডিং হবে কিন্তু এখানে ক্যাফে করে ফেলছে। In 2019, Adam sold his house to Cain. তাহলে অ্যাডাম তার হাউসটা বিক্রি করে দিয়েছে কেইনের কাছে, মানে বেনিফিটেড ল্যান্ডটা বিক্রি হয়ে গেছে। একটা বিক্রি হয়েছে হচ্ছে 2019-এ। অ্যান্ড আর্লিয়ার ইয়ার মানে 2018 সালে ইভ সোল্ড দ্য ক্যাফে টু ডালাইলার কাছে বিক্রি করে দিয়েছে। রিসেন্টলি ডালাইলা টোল্ড কেইন অ্যাবাউট হার প্ল্যানস টু বিল্ড এ সেকেন্ড স্টোরি to the cafe so that her customers can get a better view across the mountain. তাহলে এখানে কথাবার্তা ছিল যে একটা সিঙ্গেল স্টোরি করা হবে, এর বেশি কিছু করা হবে না। তার মানে এটা ছিল একটা নেগেটিভ কভনেন্ট, এটা ছিল একটা নেগেটিভ কভনেন্ট যে একতলার বেশি করব না, করা থেকে বিরত থাকবে। হ্যাঁ, তো এখানে এখন আমাদের এই তোমার নতুন যে পার্সনটা আসছে, দালাইলা যেটা করতে চাচ্ছে যে এই স্টোরির উপরে সে মানে আরেকটা বিল্ডিং করতে চাচ্ছে। হ্যাঁ, এটার উপর আরেকটা বিল্ডিং করতে চাচ্ছে, 2টা ফ্লোর করতে যাচ্ছে, যেন better view by across the mountain. Cain is concerned that the extension to the cafe will obscure the view from the mountains from her roof terrace. ক্লিয়ার জিনিসটা? তাহলে এখন এখানে আমাদের পুরো কোশ্চেনটা তাহলে ইজি, যে যদি আমাদের সি যদি এখন ডি কে আটকাতে চায়, তার মানে তুমি সিঙ্গেল স্টোরির জায়গায় ডাবল স্টোরি করতে পারবা না, তাহলে নেগেটিভ কভনেন্টের আমাদের দেখাতে হবে বার্ডেনটা ট্রান্সফার হয়েছে কিনা আর বেনিফিটটা ট্রান্সফার হয়েছে কিনা। যদি বার্ডেন বেনিফিট ট্রান্সফার হয়, সি ডি কে আটকাতে পারবে। তাহলে অ্যান্সার স্ট্রাকচার কি হবে? অরিজিনাল কভনেন্টরকে ইভ, অরিজিনাল কভনেন্টটিকে অ্যাডাম, কারেন্ট কভনেন্টরকে ডালাইলিয়া, আর তোমার তোমার কারেন্ট কভনেন্টর হচ্ছে কারেন্ট কভনেন্টই হচ্ছে কেইন। কভনেন্টটা কি ছিল? শুধু একটা সিঙ্গেল স্টোরি বিল্ডিং করা হবে, নেগেটিভ কভনেন্ট। এখন কেইন কভনেন্টটা ব্রিজ করে ডাবল স্টোরি করতে যাচ্ছে, তাহলে আমাদেরকে কি ডিসকাস করতে হবে? বার্ডেনটা ট্রান্সফার হয়েছে কিনা, টাগ ভার্সেস মক্সের 5টা কন্ডিশন, আর বেনিফিটটা ট্রান্সফার হয়েছে কিনা, শেষ। এই হচ্ছে 6টা স্টেপস এর অ্যান্সার, যে কোনো কোশ্চেনই এরকম। তাহলে কনক্লুশনে যদি বার্ডেন বেনিফিট 2টা ট্রান্সফার হয়, তাহলে সে তাকে লায়াবল করতে পারবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এইভাবে আমাদেরকে এস এর জন্য প্রিপারেশনটা নিতে হবে। মানে এই যদি ডাবল পার্টের কোশ্চেন আসে তাহলে এইভাবে প্রিপারেশনটা আমাদেরকে নিতে হবে। আচ্ছা, আর কোনো ম্যাটেরিয়ালস লাগবে কিনা দেখো। তাহলে ফায়াজের একটা কোশ্চেন ছিল, এটা সলভ হয়ে গেল। আবরারের একটা জিনিস ছিল, আর কিছু?
এক্সপ্রেস স্কলারশিপ থেকে যদি এরকম পার্ট কোয়েশ্চেন আসে সেইভাবে অ্যান্সার করবো না যে Same, same. কিন্তু অল্প অল্প। এটা সব কিছুর জন্য সেম, ইউনিভার্সাল মেথড। এটা তোমার ইউতেও আসতে পারে, তোমার মানে টটেও দিতে পারে, যে কোনো কিছুতে তোমাকে দিলে ঘাবড়ানোর কিছু নাই। তুমি জাস্ট তোমার ম্যাটেরিয়ালসটা তখন মডিফাই করে ফেলবে, ঠিক আছে? আর তো কিছু দেওয়া লাগতেছে না আপাতত। আর ইজমেন্টের ইস্যুটা আমরা করব, তারপরে তো আমরা কোশ্চেন সলভিং করবোই। তাহলে চারে আর আমি তাহলে যারা মর্গেজের এসেটা করতে চায়, মর্গেজের এসেটা শুধু আপলোড করে দিতে পারি, কিন্তু এটা পড়ানো হবে না, শুধু এসেটা আমি গ্রুপে দিয়ে দিব আর কি। ঠিক আছে, আর এটা আমি মনে হয় গ্রুপে দিয়ে দিই, এটা তোমাদের মনে হয় কাজে লাগতে পারে। এই সাজেশনের যে ইয়েটা ছিল না, এখানে তো লেখালেখি করা আছে। ঠিক আছে, তাহলে এতটুকুই থাকলো আজকে। তারপরে ইস্যুগুলো বের করে সবাই গ্রুপে দিয়ে দিও, যার যেটা প্রবলেম আমরা কম্বাইন্ড ভাবে এটা সলভ করে ফেলবো, সমস্যা হবে না। ঠিক আছে।